আমাদের সাথে মধ্যপ্রাচ্য সম্পর্ক বিষয়ক বিশ্লেষক সিরাজুল ইসলাম যুক্ত হচ্ছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে সংবাদ সংযোগে। যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা বিশ্ব রাজনীতিতে কতটা প্রভাব রাখবে এবং এ বিষয়ে ইরানের কি ধরনের প্রতিক্রিয়া আসতে পারে বলে মনে করছেন? আপনাকে ধন্যবাদ ৭১ টেলিফোন দর্শক শ্রোতা সবাইকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা, এটা মূলত একতরফা ঘোষণা এবং এই একতরফা ঘোষণার ভেতর দিয়ে আমেরিকা, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অনেকটা দেউলিয়া হয়ে গেছেন, এটা একদম পরিষ্কার হয়ে উঠেছে। এটা মোটেই কোনো মানে পজিটিভ মাইন্ডে কোনো কাজ করা হয়েছে, নট দ্যাট। অর্থাৎ আমি বলতে চাইছি যে ইরানকে বা বিশ্ববাসীকে স্বস্তি দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়ানোর ঘোষণা দিয়েছেন। ব্যাপারটা মোটেই তা নয়, বরং ব্যাপারটা এইরকম যে আমেরিকার হাতে এই মুহূর্তে আসলে আর কোনো বিকল্প নেই। আমি অনেক আগেই বলেছি, নিয়মিত বিশ্লেষণ যখন করছি তো অনেক আগেই বলেছি, এই যুদ্ধক্ষেত্র থেকে পালানোর চেষ্টা করছে আমেরিকা। পালানোর কোনো পথ নেই এবং অনেক আগে থেকেই আমেরিকা পালানোর চেষ্টা করছিল এবং যুদ্ধবিরতির ভেতর দিয়ে, যুদ্ধের অবসানের ভেতর দিয়ে এই যুদ্ধক্ষেত্র থেকে আসলে নিজেকে গুটিয়ে নিতে চায়। কারণ ইরানের সামনে এরকম ভয়ঙ্কর একটা প্রতিরোধের মুখে পড়লো, এটা অন্তত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জানা ছিল না বা ধারণা ছিল না, কিন্তু সেই কাজ হয়েছে। অর্থাৎ প্রচন্ড রকমের প্রতিরোধের মুখে পড়েছে আমেরিকা, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে তার মর্যাদা একবারে জিরোতে চলে এসছে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে তার অবস্থান এখন থাকবে কি থাকবে না সেই প্রশ্ন। পরিস্থিতি যখন এইরকম, তখন শ্যাম রাখি না কুল রাখি এই অবস্থা ডোনাল্ড ট্রাম্পের হয়েছিল এবং এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করে, চাপাচাপি করে, অনেকটা জোর করে আমেরিকা ইরানের সাথে 2 সপ্তাহ যুদ্ধবিরতি করেছিল। এখন তার আধিপত্য, তার শ্রেষ্ঠত্ব বজায় রেখে, হরমুজ পল্লীতে অবরোধ অব্যাহত রেখে যখন ইরানকে নতুন করে শান্তি আলোচনায় আসতে বাধ্য করার চেষ্টা করছে, তখন ইরান এই শান্তি আলোচনা বয়কট করেছে, আসেনি। তখন নিরুপায় হয়ে একা একা নিজের খেয়াল খুশি মতো ওপেন এন্ডেড টাইমে এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে। অর্থাৎ এই যুদ্ধবিরতির মেয়াদ কবে শেষ হবে বাড়িয়েছেন, কিন্তু কবে শেষ হবে এটা না কোনো ঠিক ঠিকানা নেই। আর ইরানের পক্ষ থেকে এই ব্যাপারে এখনো তেমন কোনো বক্তব্য বিবৃতি দেওয়া হয়নি, হয়তো পরবর্তীতে বলবে। তবে আমি যতটুকু জানি বা বুঝি পরিস্থিতি, সেটাই এই যে ইরান এই কথাই বলবে যে হরমুজ প্রণালী থেকে নিষেধাজ্ঞা কমপ্লিটলি প্রত্যাহার না করা পর্যন্ত, হরমুজ প্রণালীকে একেবারে পুরোপুরি খুলে না দেওয়া পর্যন্ত আমেরিকার সাথে কোনো আলোচনা হবে না। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে তাই এর বাইরে যাওয়ার কোনো সুযোগ তার সামনে নেই। অর্থাৎ এই পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আপনার যা প্রেডিকশন, তাতে দ্বিতীয় পর্যায়ের আলোচনার একটা সম্ভাবনা আছে এখন পর্যন্ত, তাই তো? ডেফিনেটলি আলোচনা এবং কূটনৈতিক তৎপরতা কখনো শেষ হয়ে যায় না, মারা যায় না, কোনো না কোনো পর্যায়ে গিয়ে শুরু হয়, হয়তো থমকে গেল। ইরান আলোচনার পক্ষে, এবং আপনি খেয়াল করে দেখবেন যে ইরান কিন্তু মানে অনেক কিছু দিয়ে, অর্থাৎ অনেক কিছু ত্যাগ স্বীকার করে, যে কাজটা করা উচিত না তাও করে অন্তত আলোচনাকে বা কূটনৈতিক তৎপরতাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। এর প্রমাণ হচ্ছে তিনবার ইরান আমেরিকার সাথে আলোচনা গিয়েছে, অন্তত দুইবার একেবারে আলোচনার ভেতরেই ইরানের উপর হামলা চালিয়েছে, তারপরেও থার্ড টাইম আলোচনায় গিয়েছে। তার মানে হচ্ছে ইরান সবসময় চেয়েছে যুদ্ধ নয়, আলোচনার ভেতর দিয়ে যদি সমাধান করা যায় সেটাই ভালো। বিশ্ববাসীকে স্বস্তি দিতে চেয়েছে ইরান, আমেরিকা সেটা চায়নি। কিন্তু এখনো পর্যন্ত আমেরিকা যে কাজগুলো করছে, সেই কাজগুলো বিশ্ববাসীর শান্তি স্বস্তির জন্য মোটেই ইতিবাচক নয়। এই জায়গায় যদি ইরান শক্ত অবস্থানে না থাকে, তাহলে বিশ্বের জন্য ক্ষতি হবে, শুধু ইরানের জন্য। যার কারণে ইরানকে এখন শক্ত অবস্থান নিতেই হচ্ছে। অর্থাৎ এই যে ইরানের বন্দরগুলোতে এখনো পর্যন্ত অবরোধ রেখে দিয়েছেন ট্রাম্প, এই ব্যাপারটাও শিথিল হওয়ার একটা সম্ভাবনা তো তার মানে রয়েছে যদি ইরান অটল থাকে। আমি তো তাই মনে করি, এবং ইরান অটল থাকবে এ ব্যাপারে একদম পরিষ্কার। ইরান অটল থাকবে এবং ইরান যখন অটল থাকছে, তখন ডোনাল্ড ট্রাম্পের সামনে কোনো বিকল্প থাকবে না।
বিশ্ববাসীর এই চাপ তিনি মোকাবেলা করতে পারছেন না, আমেরিকার জনগণের এই চাপ মোকাবেলা করতে পারছেন না। তাহলে সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতির একটা ইতিবাচক মোড় মোটামুটি আমরা আশা তো করতে পারি এই মুহূর্তে। অনেক ধন্যবাদ আপনার। কিন্তু ইসরায়েল নামক একটি রাষ্ট্র রয়েছে যার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি হচ্ছেন যুদ্ধবাজ ব্যক্তি, তিনি কোন দিকে মোড় নেন সেটা একটা প্রশ্ন। জি, অনেক ধন্যবাদ। আপনার বিশ্লেষণ আমরা শুনছিলাম। ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে মধ্যপ্রাচ্য সম্পর্ক বিষয়ক বিশ্লেষক সিরাজুল ইসলাম যুক্ত ছিলেন এতক্ষণ। দেশের খবর, জ্বালানি সংকটে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবুও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। ভোগান্তি এড়াতে এখন বিকল্প হিসেবে গাড়ি এলপিজিতে রূপান্তরের দিকে ঝুঁকছেন মালিকরা। রাজধানীর বিভিন্ন কনভার্সন ওয়ার্কশপে বেড়েছে কর্মব্যস্ততা, বাড়ছে এলপিজি রূপান্তরের হার। জ্বালানি সংকটের এই প্রভাব পড়েছে গাড়ির বাজারেও। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। গাড়ি চালক শহীদুল ইসলাম ফিলিং স্টেশনে 13 ঘন্টা অপেক্ষার পর জ্বালানি পাওয়ার তিক্ত অভিজ্ঞতা শেষে বিকল্প হিসেবে গাড়িকে এলপিজিতে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। রাইতের 10টা লাইন দিছি, পরের দিনে 11টা তেল পাইছি। এগুলো আর ভালো লাগে না, এই জন্য আজকে এলপিজি করছি। জ্বালানি সংকটের কারণে রাজধানী সহ বিভিন্ন স্থানের ফিলিং স্টেশনগুলোতে সৃষ্টি হয়েছে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর এই ভোগান্তি এড়াতে অকটেন ও পেট্রোল চালিত গাড়ি মালিকদের মধ্যে এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসে রূপান্তরের প্রবণতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। রাজধানীর বারিধারার বিভিন্ন এলপিজি কনভার্সন ওয়ার্কশপে গিয়ে দেখা যায়, স্বাভাবিক সময়ের তুলনায় এখানে এখন 7 থেকে 8 গুণ গাড়ি বেশি এলপিজিতে রূপান্তর হচ্ছে। আমরা মূলত যখন স্বাভাবিক সময়টা ছিল তখন আমরা প্রতিদিন এভারেজে 4, 5টা, 6টা, 7টা গাড়ি এলপিজিতে রূপান্তর করেছি। এখন একটু জ্বালানির সংকট হওয়ার কারণে আমরা এভারেজে প্রতিদিন 10টা, 12টা গাড়ি এলপিজিতে রূপান্তর করি। উনি খুব সহজভাবেই এলপিজিটা করতে পারতেছে এবং তেমন কস্টিংও লাগতেছে না, অল্প এবং ছোট একটা অ্যামাউন্ট দিয়ে উনি এলপিজিতে কনভার্ট করতে পারতেছে। ওয়ার্কশপ মালিকরা বলছেন, এলপিজি ব্যবহারে গাড়ির ইঞ্জিন তুলনামূলকভাবে ভালো থাকে এবং সার্ভিসিং খরচও কমে আসে। ইঞ্জিন অকটেনের জন্যই তৈরি করা হয়েছে, মানে লিকুইফাইড পেট্রোলিয়াম, মানে লিকুইডের জন্য। তো এলপিজিটাও যেহেতু তরল গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সিএনজির মতন ড্রাই না, তো আফটার অল গাড়ির ইঞ্জিনে কোনো এটার সাইড এফেক্ট পড়ে না। হ্যাঁ, একটা ইঞ্জিন তেলের ঠিক যেরকম সার্ভিস দেয়, ওভারঅল এলপিজি তো সেম সার্ভিস দেয়। অন্যদিকে গাড়ি বিক্রেতারা জানান, এলপিজি রূপান্তরিত গাড়ির চাহিদা বেড়েছে। এখন তো আপাতত তো আপনার সিএনজি এলপিজি গাড়িটাই খুঁজতেছে। এর আগে কিন্তু আমরা কাস্টমার এসে আগে চাইতো যে ভাই তেলের কোনো গাড়ি আছে কিনা, তেলে গাড়িটা তুললে ভালো চলতো, তো সেই ক্ষেত্রে আগে এসে গাড়ি তেলের চাইতো। এখন আমরা তেলের গাড়ি পাবো কোথায়? আমরা সিএনজি গাড়িও পাচ্ছি না, তেলের গাড়িও পাচ্ছি না। জ্বালানি তেল নির্ভর গাড়ির পাশাপাশি সিএনজি চালিত গাড়িগুলো এখন এলপিজিতে রূপান্তরের পথে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সবুজ মাহমুদ, 71, ঢাকা। দেশের অন্যান্য অঞ্চলের মতো দক্ষিণ পশ্চিমাঞ্চলেও তেলের সংকট প্রকট হয়েছে। পাম্পগুলোতে তেলের জন্য রীতিমতো হাহাকার চলছে। জানবো বিস্তারিত। ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। রাজীব, ঝিনাইদহ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে ফিলিং স্টেশনগুলোতে তেলের সরবরাহ কেমন দেখছেন, আর সংকট নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? নিশ্চয়ই আপনি জানেন, খুলনা বিভাগের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ঝিনাইদহ জেলা সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু একই চিত্র। জ্বালানি তেলের সরবরাহের যে ঘাটতি, সে ঘাটতি থাকার কারণে এবং মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন চালকদের যে চাহিদা, সেই চাহিদায় তারা হিমশিম খাচ্ছে। ঝিনাইদহে আজকে জেলায় 34টি তেল পাম্পের মধ্যে 20টি তেল পাম্পে অকটেন দেওয়া হচ্ছে, কোনো কোনো তেল পাম্পে শুধু পেট্রোল দেওয়া হচ্ছে, কোনো কোনো তেল পাম্পে ডিজেল দেওয়া হচ্ছে। আমি যদি ক্যামেরা পার্সনের মাধ্যমে যদি দেখাতে চাই যে ঝিনাইদহের আমি এখন আরই ফিলিং স্টেশনে আছি। এই ফিলিং স্টেশনে সবচেয়ে বেশি সমস্যা আছে অদিতিতে বড় ধান সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। তো দুশ্চিন্তায় পড়ছেন প্রান্তিক কৃষকরা। সেচ ঠিকমতো না দিতে পারলে ফলন অর্ধেকে নেমে আসবে বলে আশঙ্কা করছেন। আর কৃষকরা জানিয়েছেন যে এখন জমিতে বড় চাষ করছেন এবং ডিজেল চালিত যে পাম্প দিয়ে সেচ দিতে হচ্ছে, সেই কাঙ্ক্ষিত তারা তেল পাচ্ছে না, যার কারণে চরম ভোগান্তিতে পাচ্ছেন। আমি যদি এখানে তেল নিতে আসা করি, আপনি কখন থেকে অপেক্ষা করছেন? আমি 9টা থেকে অপেক্ষা করছি, আর এই 2-2.5 ঘন্টা অপেক্ষা করছি। এখন তেলের প্রায় আমরা পৌঁছাবো তেলের কাঙ্ক্ষিত জায়গায়।
চাই, যেহেতু সোনার হরিণের মতন হয়েছে, আর আমরা কিছুক্ষণের ভিতরে আমরা ওখানে পৌঁছাবো তেলের পাম্পে। আমাদের 1000 টাকা করে তেল দিচ্ছে, সেই অপেক্ষায় আসি 2 ঘন্টা যাবত এখানে। অনেক আমরা আরেকজন অপেক্ষা তো চালকের সাথে কথা বলতে চাই। অনেক সময় ধরে অপেক্ষা করছি, প্রায় মিনিমাম 3 থেকে 4 ঘন্টা, এখনো তেল পাইনি। কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানো এখনো সময় লাগবে 2-1 ঘন্টা। এখনো ভোগান্তি দেশের শেষ হয়নি। তেলের দাম বৃদ্ধি ঠিক আছে, কিন্তু সাধারণ জনগণ তেল যে পাবে, আগে যেরকম তেলের যে ক্রাইসিস, এখনো সেম ক্রাইসিস। দাম বাড়ার কারণ মানে বেশি হয়, এখনো সাধারণ জনগণ ফুলফিল ভাবে তেল পাচ্ছে না। অদিতি, ঝিনাইদহ জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এ পর্যন্ত ঝিনাইদহ জেলার তেল যারা মজুত করছেন এবং তেল কম দিচ্ছেন সহ নানা অনিয়মের কারণে প্রায় 20টি পাম্পে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে এবং অভিযানে প্রায় 2.5 লক্ষ টাকা তারা জরিমানা করেছেন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে সড়কের পাশে যে তেল পাম্পগুলো রয়েছে, কিন্তু এই তেল পাম্পের বাইক চালক এবং যানবাহনের যে ভিড়ের কারণে কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। রাস্তায় কিন্তু মানুষ কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। এই ছিল ঝিনাইদহ তেল পাম্পের থেকে সর্বশেষ তথ্য। অদিতি, রাজীব, ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা বিস্তারিত জানছিলাম। দর্শক, সহকর্মী রাজীব আহমেদ ঝিনাইদহে জ্বালানি সংকট নিয়ে জানাচ্ছিলেন খবরাখবর। ঋণের $130 কোটি কিস্তি ছাড়ের বিষয়ে এখনো সিদ্ধান্ত জানায়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলছেন, জুনে এই টাকা পাওয়ার কথা থাকলেও এখনো বিষয়টি স্পষ্ট নয়। অর্থনীতি বিশ্লেষকদের অভিমত, কম রাজস্ব আদায় ও ব্যাংকিং খাতের সংস্কার ব্যর্থতার কারণেই ঋণ নিয়ে সংকট তৈরি হয়েছে। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদন। বাংলাদেশের আর্থিক ও রাজস্ব খাত এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারে ব্যাপক সংস্কার দরকার বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটির মতে এই 3 খাতের প্রতি ক্ষেত্রেই বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে। IMF-এর প্রতিশ্রুত $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচির আওতায় এখনো $1.86 বিলিয়ন বাকি রয়েছে। এর মধ্যে চলতি অর্থ বছরের জুনের মধ্যে $1.3 বিলিয়ন ছাড় পাওয়ার আশা ছিল। IMF-এর শর্ত বাস্তবায়ন না হয় ঋণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আটকে যায়নি, তারা বরঞ্চ নির্বাচিত সরকারের সাথে আরো নতুন নতুন প্রকল্প নিয়ে এগোতে চাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে সরকারের কিছুটা অনীহা আছে। কারণ কি, আপনি দেখবেন যে IMF-এর এই যে লোন প্যাকেজগুলো অনেক শর্তের বেড়াজালে আচ্ছাদিত থাকে। অতএব এই শর্ত মেনে নির্বাচিত সরকারের অনেক রাজনৈতিক এজেন্ডা কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হয় না। এই কারণে সরকার চাচ্ছে না যে এখনই IMF-এর সাথে নতুন কোনো কন্ট্রাক্টে যেতে। ঋণ কর্মসূচির আওতায় রাজস্ব, ব্যাংক খাত সংস্কার, বিদ্যুৎ ও জ্বালানিতে ভর্তুকি প্রত্যাহার এবং বাজার ভিত্তিক বিনিময় হার নিশ্চিত করা সহ বেশ কিছু শর্ত ছিল, যা বাস্তবায়নে ব্যর্থতার কারণেই মূলত IMF-এর ঋণ নিয়ে সংকট তৈরি হয়েছে। এটা যদি আমাদের পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ব্যর্থ হয়, তাহলে এটা মার্কেটে অন্য ধরনের একটা সিগন্যাল যাবে, যে সিগন্যালটা আমাদের অন্যান্য ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে তাদের সাথে আমাদের যে ডিলিংস, এবং এখন আমরা বাজেটারি সাপোর্ট চাচ্ছি আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে, ADB এবং অন্যান্য প্রতিষ্ঠানের কাছ থেকে, ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক, তাদের সাথে আলাপ আলোচনা করছি। তো সেই দিকটাতেও আমাদের এটার একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। সুতরাং আমাদের এই আলোচনা অব্যাহত রাখতে হবে। অনেকগুলি এখানে শর্ত আছে যেগুলো আমাদের নিজেদের জন্যই করা দরকার। এই অর্থনীতি বিশ্লেষকও মনে করেন দেশের স্বার্থেই শর্তগুলো সরকারের পূরণ করা উচিত। IMF-এর ঋণ কর্মসূচির ভিতরে থাকা মানে এটা একটা প্রক্রিয়ার ভিতরে থাকা, এটা একটা কমপ্লায়েন্সের ভিতরে থাকা। এবং IMF-এর ঋণ কর্মসূচিতে যখন কোনো দেশ থাকে, তখন কিন্তু অন্যান্য দাতা গোষ্ঠী, অন্যান্য ঋণ প্রদানকারী সংস্থা মনে করে যে বাংলাদেশ কমপ্লায়েন্টের ভিতরে আছে। বাংলাদেশ সামনের দিনে সামষ্টিক অর্থনীতি গভীর সংকট থেকে বের করে আনার জন্য বাংলাদেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং IMF-এর ঋণ কর্মসূচির ভিতরে আমাদেরকে থাকাটা জরুরি। তার কারণ হচ্ছে যে বাংলাদেশ এখন ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়ে পড়েছে। বাংলাদেশের রাজস্ব আহরণ কমে যাচ্ছে, কর GDP অনুপাত কমে যাচ্ছে, মানুষের রপ্তানি আয় কমে যাচ্ছে। 2023 সালে IMF-এর সঙ্গে $4.7 বিলিয়ন ঋণ চুক্তি সই করে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঋণের পরিমাণ আরও $800 মিলিয়ন বাড়ানো হয়। এতে ঋণের মোট আকার দাঁড়ায় $5.5 বিলিয়ন। এর মধ্য থেকে এখন পর্যন্ত মোট $3.64 বিলিয়ন ছাড় করেছে IMF। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা। দর্শক, সাংবাদিকদের সাথে কথা বলছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। আমরা সরাসরি শুনে নেব তার বক্তব্য। সেনাবাহিনীর ড্রেস একই রকমের, পুলিশের ড্রেস একই রকমের। ঠিক এইরকমই মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাচ্ছেন যে সমতা আনার জন্যে মাননীয় উপদেষ্টা যেটি বলেছেন
যে সকল প্রাইমারি স্কুলের স্টুডেন্টের একই রকমের ড্রেস হবে, মেয়েদের আলাদা ছেলেদের আলাদা, ব্যাগ মেয়েদের আলাদা ছেলেদের আলাদা। রাস্তাতে যাওয়ার সময় যে কেউ দেখলেই যেন চেনে যে এই বাচ্চাটি প্রাইমারি স্কুলে পড়ে। আরেকটা বিষয় আছে, এই যে জুটের ব্যাগটা আমরা দিচ্ছি, এটাও একটা বিষয়, এই যে পরিবেশের সাথে যাতে এটা আমাদের কোমলমতি শিশুরাও এটার একটা লার্নিং শুরু হয় এখান থেকে, এই পাটজাত পণ্য দ্রব্য এগুলো ব্যবহারে মানুষকে উৎসাহিত করা, এই জন্য আমরা এই জুটের ব্যাগগুলো পাট শিল্পকেও আমরা আরও একটু সমৃদ্ধ করা, আমাদের হারানো ঐতিহ্য গৌরবকে ফিরে আনার জন্য আমরা এটা আমাদের কোমলমতি শিশুদের মাঝে দিয়ে এটা একটা সিগন্যাল দিচ্ছি যে আমরা এই পলিথিন বা এই ব্যাপারে যে আমরা পরিবেশ নষ্ট করে এটার বিরুদ্ধে এটাকে চেঞ্জ করে আমরা এই পাটজাত পণ্যের দিকে মানুষকে ধাবিত করা, উৎসাহিত করা। সুতরাং প্রিয় সাংবাদিক ভাইবোনেরা, মূলত আমাদের এই 3 মন্ত্রণালয় আন্তঃমন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত, তার উদ্দেশ্য প্রথমত নিশ্চিত করা যে আমাদের সব শিক্ষার্থীদের পক্ষে আমরা সমতা নিশ্চিত করব, আমরা দ্বিতীয়ত দেশীয় পণ্যকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিব, মেড ইন বাংলাদেশ স্লোগান বাংলাদেশ থেকে সারা বিশ্বে পৌঁছে দিব, যার কারণে আমাদের ইলেকশন স্লোগানও ছিল সবার আগে বাংলাদেশ, এবং তৃতীয়ত আমরা যে পরিবেশ বান্ধবভাবে রাষ্ট্রকে সাজাতে চাই, যেখানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পলিসিগুলো হবে, সেটিকে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আপনার সবাইকে অনেক ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়দের স্বাভাবিকভাবেই আমরা সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সারা দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। হাসপাতালগুলোতেও হাম আক্রান্ত এবং এর উপসর্গ নিয়ে শিশুদের ভিড় বাড়ছে। চিকিৎসকদের মতে অপুষ্টি, সঠিক সময়ে টিকার অভাব এবং আক্রান্তদের সংস্পর্শে আসার কারণে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল 24 ঘন্টায় হাম ও এর উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হামে 38 জন আর এর উপসর্গ নিয়ে 185 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে উদ্বেগজনক হারে হাম রুবেলার প্রকোপ বেড়ে যাওয়ায় সারা দেশে চলছে টিকাদান কার্যক্রম। এর আওতায় 6 মাস থেকে 5 বছর বয়সী প্রায় 1,80,00,000 শিশুকে টিকা দেওয়া হবে। এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নিয়েছে সরকার। সারা দেশে গত 24 ঘন্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে, যেমনটি জানাচ্ছিলাম দর্শক। এ নিয়ে এখন পর্যন্ত হামে 38 জন আর এর উপসর্গ নিয়ে 185 জন মারা গেছে। দেশ জুড়ে হাম উদ্বেগজনক হারে বাড়ছে। হাম পরিস্থিতির সবশেষ খবর আমরা জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, হাসপাতালে আজকে হামের কি পরিস্থিতি দেখছেন জানাবেন। আমি সকালে ঢাকার ডিএনসিসি, যেটা মহাখালী বাস টার্মিনালের পাশে যে হাসপাতালটি আছে, সেটি স্বাস্থ্য অধিদপ্তর হাম চিকিৎসার জন্য নির্ধারিত করে দিয়েছে। আমি সেই হাসপাতাল এবং পাশাপাশি মহাখালী যে সংক্রামক ব্যাধি হাসপাতাল আছে সেই হাসপাতালে আমি গিয়েছি এবং সেখানে দেখেছি যে সেখানে শিশুদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে এবং শিশু রোগীরাই সবচেয়ে বেশি আসছে এবং সেখানে চিকিৎসা নিচ্ছে এবং এটা আমরা বারবার বলছি। এবং এখানে শুধু ঢাকার রোগী না, ঢাকার বাইরের জেলা থেকেও কিন্তু রোগী আমরা এখানে চিকিৎসা নিতে দেখছি। এবং স্বাস্থ্য দপ্তরের সবশেষ পরিসংখ্যান বলছে যে সারা বাংলাদেশে অর্থাৎ এখন 64টা জেলায় কিন্তু এই হামে ছড়িয়ে পড়েছে এবং সেখান থেকেই কিন্তু যে সব শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে তারা কিন্তু এখানে এসে চিকিৎসা নিতে আসছে। এবং আপনি যেভাবে বলছিলেন যে আসলে মৃত্যুটাও কিন্তু বাড়ছে। হাম উপসর্গ নিয়ে সর্বশেষ স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে যে 185 জনের মতো মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্চের 15 তারিখ থেকে আজকে যে 22 এপ্রিল এর মধ্যে কিন্তু আমরা মৃত্যুগুলো দেখতে পাচ্ছি। এই সবচেয়ে মৃত্যুটা বেশি হয়েছে। তো ডাক্তাররা বলছে যে এখন হয়তো এটা পিক টাইম বা চূড়ান্ত সংক্রমণের সময়, এমনটা বলছে। তো সব কিছু মিলে ডাক্তাররা যেটা বলছে যে যেহেতু এখন টিকাদান কর্মসূচি চলছে, এই হাম রুবেলার যে টিকা, এইটা ছাড়া এটার বিকল্প কোনো চিকিৎসা নেই এই হামের শনাক্ত এবং মৃত্যু প্রতিরোধে। যেহেতু 64টা জেলায় এই মুহূর্তে হাম ছড়িয়ে পড়েছে, তো সেখানে বলা হচ্ছে যে বারবার যে এই টিকার নেওয়া ছাড়া এই রোগ কোনোভাবে নিয়ন্ত্রণ সম্ভব না এবং এই টিকা নেওয়ার পর হয়তো স্বাস্থ্য অধিদপ্তর আশা করছে যে আগামী 1 মাসের মধ্যে হয়তো এই রোগটা নিয়ন্ত্রণে আসবে। অদিতি। মেহেদি, আপনার কাছ থেকে আমরা সবশেষ পরিস্থিতির খবর জানছিলাম। আপনি খবরাখবর রাখছেন নিশ্চয়ই, পরবর্তীতে আবারও কথা হবে। দর্শক সহকর্মী মেহেদি হাসান ঢাকার বিভিন্ন হাসপাতালে হামের পরিস্থিতি জানাচ্ছিলেন। এদিকে চট্টগ্রামের ফটিকছড়িতে হাম রুবেলার সংক্রমণের আশঙ্কা করছেন অভিভাবকরা। সেখানকার পরিস্থিতি এবং টিকাদান কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে এবারে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী এস এম মোর্শেদ মুন্না।
মুন্না, ফটিকছড়িতে কতজন এখন পর্যন্ত হাম রুবেলায় আক্রান্ত হয়েছে, আর হাম প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? হ্যাঁ অদিতি, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম, আপনি জানেন যে চট্টগ্রামের সর্ববৃহৎ উপজেলা হচ্ছে এই ফটিকছড়ি। এই ফটিকছড়ি উপজেলার মধ্যে চাকমা, মারমা, সাঁওতাল সহ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ বসবাস করছে। পাহাড় টিলা বেষ্টিত এই উপজেলা। এই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা দেওয়াটা কিন্তু খুবই কষ্টসাধ্য। তারপর এখানকার সেবা কার্যক্রম থেমে নেই। আপনি জানেন যে প্রায় 7 লাখের উপর বা 7 লাখের কাছাকাছি মানুষ এখানে বসবাস করছে। 18টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা, 2টি থানা রয়েছে। এখানে যে টিকাদান কার্যক্রম সেটা অত্যন্ত সুন্দর সুচারুভাবে পরিচালিত হচ্ছে। এখনো পর্যন্ত এই ফটিকছড়ি উপজেলার মধ্যে কোনো হাম রোগীর পজিটিভ আসেনি। আমরা বিভিন্ন সাব সেন্টার হতে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে কথা বলেছি। আমরা আজকে একটু আপনাদেরকে দেখাবো এখানকার টিকাদান কার্যক্রম কেমন চলছে। যদি একটু দেখাই, আমি এখন আসলে অবস্থান করছি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা এখন যে এখানে টিকাদান কার্যক্রম চলছে সেটি আপনাকে দেখাবো এবং এখানকার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যিনি প্রধান তার সাথে একটু কথা বলবো। আপনি দেখতে পাচ্ছেন এখানে চলছে টিকাদান কার্যক্রম। আমরা এখন কথা বলবো এখানকার যিনি প্রধান রয়েছেন স্বাস্থ্য বিভাগ, তার সাথে একটু কথা বলবো। ভাই, আপনি কেমন আছেন? আমাদের এখানে ওই হামের কোনো পজিটিভ রেজাল্ট আছে কিনা, বা আপনাদের প্রস্তুতিটা কেমন? সারা দেশব্যাপী বলেন, আপনি বলতে থাকেন। সারা দেশব্যাপী চলমান হাম রুবেলা ভ্যাকসিনেশন ক্যাম্প নিয়ে ফটিকছড়ি উপজেলায় 6 মাস থেকে 5 বছর বয়সী প্রায় 72,000 শিশু বাচ্চাকে আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রামে আওতায় আনার জন্য আমরা চেষ্টা করছি। ফটিকছড়ি উপজেলায় অনেক দুর্গম এবং হাট এরিয়া ছড়িয়ে আছে। আমরা চেষ্টা করছি প্রতিটি ডোর টু ডোর শিশু বাচ্চাকে ভ্যাকসিনেশন আওতায় আনার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বাস্থ্যমন্ত্রী ডিপি বিষয় মাননীয় স্বাস্থ্যমন্ত্রী পরিষদ এবং আমাদের উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদের সমন্বয় করে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের স্বাস্থ্যকর্মীরা, ডাক্তার, নার্স এবং সকল ফিল্ড কর্মী তারা আন্তরিকতার সাথে নিরস্ত্রের সাথে কাজ। মুন্না, আপনার মাধ্যমে আমরা শুনছিলাম সেখানকার টিকাদান কর্মসূচির খবর। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী SM মোর্শেদ মুন্না, জানিয়ে দিচ্ছিলেন চট্টগ্রামের ফটিকছড়িতে হাম রুবেলার টিকাদান কর্মসূচির পরিস্থিতি। প্রতিবারের মতো এবারও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রাজনীতিবিদদের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছেন এক ঝাঁক তারকা। চলচ্চিত্র পরিচালক, জনপ্রিয় অভিনেত্রী, সঙ্গীত শিল্পী থেকে শুরু করে এই তালিকায় আছেন ক্রীড়াবিদরাও। শেষ সময়ে রঙিন পর্দা ছেড়ে দাঁড়ে দাঁড়ে ছুটছেন ভোটারদের মন জয়ে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর তারকা প্রার্থীদের কাছে পেয়ে উচ্ছ্বসিত ভোটাররাও। এ বিষয়ে জানবো বিস্তারিত। সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সত্যজিৎ, আগামীকাল তো প্রথম দফার ভোট, তো ভোটের আগের দিন প্রার্থীদের ব্যস্ততা কেমন দেখছেন? নির্বাচন কমিশন কি প্রস্তুতি সেরেছে? কিন্তু 152টা আসনে 16টি জেলায় ভোট গ্রহণ শুরু হবে এবং সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, শেষ হবে সন্ধ্যা 6টায়। এই ভোট গ্রহণের সময় যাতে করে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা, হিংসা, মারামারি না ঘটে, তার জন্য কিন্তু 2,04,000 কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে কোনো একটি রাজ্যের নির্বাচনে এত কম সংখ্যক আসনে এবার প্রথম। এবং গতকাল নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে এবং আজকে কিন্তু ডিসিআরসি থেকে ইভিএম বুথে নিয়ে যাওয়ার জন্য ভোট কর্মীরা তারা সকাল থেকে লাইন দিয়েছে বিভিন্ন যে ডিসিআরসি সেন্টার আছে সেই জায়গায়। সব মিলিয়ে কিন্তু যে প্রথম দফা নির্বাচন, সেই প্রথম দফা নির্বাচনে যে 152টি আসনে নির্বাচন হবে, সেখানে যাতে করে কোনো হিংসা, অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দিকটা মাথায় রেখে নির্বাচন কমিশন অত্যন্ত করা হয়েছে। এবং ভোট কেন্দ্রে এবার প্রথম কিন্তু মুখ ঢেকে কোনো ভোটার যেতে পারবে না, এমনটাও নির্দেশিকায় বলা হয়েছে। যেমন কেউ যদি মাস্ক পরে, কেউ যদি বোরকা পরে, তাহলে তিনি নিজের মুখ সচিত্র পরিচয়পত্রের সঙ্গে পরীক্ষা না করিয়ে ভোট দিতে পারবেন না, এমনটা কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে। সব মিলিয়ে প্রথম দফা নির্বাচনে কিন্তু একটা পরিষ্কার ছবি উঠে আসবে। একদিকে যেমন ভোটের নিরাপত্তা, অন্যদিকে যে পশ্চিমবঙ্গে এবারের এই যে বিধানসভা নির্বাচন 2 দফায় হবে, তার প্রথম দফায় পরিষ্কার হয়ে যাবে যে কে সরকার গড়তে চলেছে, তার একটা ইঙ্গিত কিন্তু আভাস পাওয়া যাবে। এবং নির্বাচন কমিশন কতটা সফল হলো সেটাও কিন্তু পরিষ্কার ফুটে উঠবে এবং দ্বিতীয় দফার জন্য তৈরি হবে। অদিতি।
সত্যজিৎ, নিশ্চয়ই পরবর্তী খবরগুলো আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী বিধানসভা নির্বাচনের খবর জানাচ্ছিলেন। সচিবালয়ে এই মুহূর্তে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি শুনবো তার বক্তব্য। এবং কোনো সময় ওপেন টেন্ডার মেথডও করে ওটিএম ভিত্তিতে। বাকি আমাদের নিরাপত্তা মজুদ এই পর্যন্ত জাতীয় ভিত্তিতে আমাদের ধারণ ক্ষমতা রিজার্ভেশন আমরা যেভাবে করি সেটার উপর ভিত্তিতে করা হয়েছে 13 লক্ষ মেট্রিক টন। এটা আমাদের নিরাপত্তা মজুদ বলে আর কি। আমাদের সবসময় এই মজুদটা থাকতেই হবে, এর বাইরে আমরা মজুদ রাখি। বর্তমানে আমাদের 17-18 লক্ষ মেট্রিক টন মজুদ আছে চাল। এর বাইরেও আমরা এই বছর আরও বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করব বলে আশা করছি সামনে, যাতে আমাদের প্রকিউরমেন্টের উপরে নির্ভর করবে সেটা ফ্লেক্সিবল। আমরা চাইলে সেই প্রকিউরমেন্টটা করতে পারবো। আমাদের লক্ষ্যমাত্রা বোধহয় 24-25 লক্ষ মেট্রিক টন, তাই না? 24-25 লক্ষ মেট্রিক টন। সেই হিসাবে আমাদের এখন মজুদ আছে 17-18 লক্ষ মেট্রিক টন। এখন আমরা 5 লাখ টন এই বড় মৌসুমে প্রকিউর করব এবং সেটা চাহিদা অনুসারে, সময় অনুসারে, পরিবেশ পরিস্থিতি অনুসারে আমরা সেটা বৃদ্ধি করতে পারবো। সেই ফ্লেক্সিবিলিটি আমাদের আছে। এই ছিল আমাদের সিদ্ধান্ত। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি। হ্যাঁ, সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছিলেন, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমরা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।